সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। হ্যাঁ জুয়েল, বলো। হ্যালো মাম্মি। হ্যাঁ, আমি জরুরি একটা কাজে কয়টা দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। মামাও দোকানের কাজে ঢাকার বাইরে যাচ্ছে। মামা বলছে আপনার বাসায় একা না থাকবেন, আপনি আপনার বাপের বাড়ি যেয়ে উঠতে পারেন। কি বলো তুমি? কিন্তু সকালবেলা যখন তোমার মামা বেরোলো তখন তো আমাকে কিছু বলে নাই। হঠাৎ কি এমন সমস্যা হলো? হয়তো দোকানে যাওয়ার পরে কোনো সমস্যা দেখা দিছে, তেমন বড় কিছু না। আপনাকে যা বললাম সেটা করেন। তোমার মামার সমস্যা সে না ফোন করে তুমি ফোন করেছো কেন? আই জুয়েল, সত্যি করে বলো তো কি ঘটনা? হ্যালো জুয়েল, হ্যালো হ্যালো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারছেন না? এই যে দলিল, এই সমস্ত দলিলগুলো শো অফ করেই তো আপনি ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন না রেজাউল সাহেব? রেজাউল? রেজাউল কিরা ম্যাডাম? ও, এবার বুঝতে পারছি। আপনার রেজাউল অ্যারেস্ট করবে যায় আমাকে ধরে নিয়ে আসেন। আমি রেজাউল না, আমার নাম হচ্ছে আলমগীর হোসেন। খুব চালাক হয়ে গেছেন না? কোনো চাতুরি করে কোনো লাভ নাই, আপনার সমস্ত চাতুরি আমাদের জালে আটকে গেছে। এনআইডি কার্ড, আপনার নাম এবং ছবি সম্বন্ধে। এটা আমার এনআইডি হবে কিসের জন্য ম্যাডাম? আমার এনআইডি কার্ড তো আমার পকেটে, এটা বিশেষ না বাইক করে দেখাচ্ছে। এই যে, এই যে আলমগীর হোসেন, দেখেছেন আমার ছবি। কিন্তু এখানে তো আপনার ছবি। দুই জায়গায় আমার ছবি ক্যাবা করে বলবো না। আচ্ছা, আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি আর একটা আইডি কার্ড দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ওই জুয়েলারি দোকানের কর্মচারীর কার্ড, পরিচয়পত্র। এই দেখেন, মার্কেট কমিটি আমাকে দিচ্ছে, জুয়েলারি সমিতির থেকে দিচ্ছে। এই যে আলমগীর হোসেন সেলসম্যান, দেখছেন? এই দুইটা হচ্ছে আসল। দেখেন, আমি আলমগীর হোসেন, এই জায়গায় আমার ছবি। ক্লিয়ার?
হচ্ছে না কেন? এ তো হুবহু একরকম, কোনটা আসল আর কোনটা নকলে তো বোঝাতেই পাইনি। জি স্যার, একদম নিখুঁত শিল্প। আলমগীর সাহেবের ওয়াইফ ফোন করেছে। আলমগীর সাহেবকে আপনি ফোনটা দিবেন। আপনি ফোনটা টেপ করেন। স্যার। কি ধরনের কথাবার্তা হয় এটা আমাদের জানা দরকার, আমি শুধু জানি। স্যার। আশ্চর্য, কেউই তো ফোন ধরছে না। আমি এখন কি করবো? আপনার ওয়াইফ ফোনে ফোন করেছিলেন, কথা বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ কই তুমি? হ্যাঁ ফোন ধরো না কেন? কতবার ফোন দিয়েছে দেখেছো? আর একটু হলে টেনশন আমি হার্ট অ্যাটাক করতাম। কি ঝামেলা হয়েছে আমাকে বলো তো। জুয়েল এদিকে ফোন দিয়ে আমাকে বললো দোকানে কি জানি ঝামেলা হয়েছে, আমাকে বলে বাপের বাড়ি যে থাকতে। আমি তো কিছুই বুঝলাম না, তুমিও তো আমাকে কিছু বলো নাই। আলমগীর কি হয়েছে আমাকে বলবো, আমার টেনশন হচ্ছে। নাম তো আলমগীর হোসেনই বললো। তাহলে স্যার আলমগীরই আসল, রেজল ফেক। আপনি এখনই আলমগীর হোসেনের বাসায় যাবেন। ল্যাপটপ, ফোন, এ ধরনের যে কোনো ডিভাইস থাকলে সেগুলো সিজ করুন। ওনার ওয়াইফের সাথে করে আনবেন। দেখেন তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, প্রয়োজন তো লেডি দ্রুত মুভ। তুমি কোনো টেনশন করো না, জুয়েল ঠিক কথাই কইছে। আমি একটা জরুরি কামে আটকা পড়েছি। শোনো তোমার আচ্ছা রাখি। হ্যাঁ জুয়েল কে? তাকিয়ে আছেন কেন? জুয়েল কে চেনেন না? জুয়েল কিডা? জুয়েল, ও ম্যাডাম জুয়েল। জুয়েল হচ্ছে আমার মানে জুয়েল হচ্ছে আমার ভাগ্নে। সরি মিনি, আমি বের হয়েছিলাম অনেক আগে, কিন্তু একটা জরুরি মেসেজ হইছে আর বলতে হবে না। তোমার সবকিছু জরুরি, শুধু আমার সময়ের দাম। আমার ক্লাস আরো 1 ঘন্টা আগে শেষ হচ্ছে। মিনি কি হলো? আমি যাচ্ছি। আমি শুধু এই কথাটা বলার জন্য অপেক্ষা করছি। বললাম তো সরি। কি জন্য দেরি হলো সেটা শুনবা না। চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। আমার আমেরিকাতে স্কলারশিপ হয়ে গেছে। এম্বাসি ফেস করে আসতে যেই দেরি হয়ে গেছে। স্কলারশিপ কবে অ্যাপ্লাই করছো? আমাকে তো একবার জানাইলেন না। যদি না হয়, এটা এখন হয়ে গেল, এখন একবার তোমার সারপ্রাইজ দিলাম। মিনি, তুমি খুশি হও না? একদমই না। তুমি ডিসিশনটা নেওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো।
এটা কি করলা? ছিঁড়ে ফেললাম। কেন? যাবো না। এই স্কলারশিপে তুমি খুশি হও না, সেই স্কলারশিপ আমার দরকার নেই। আসো। চাটা খাবেন? নাম কি যেন বললেন? বিথি, শামসুন নাহার বিথি। অবশ্য এখন লিখি বিথি হোসেন। আপনার স্বামীর নাম আলমগীর হোসেন, তার নামের সাথে মিলিয়ে বিথি হোসেন? জি ম্যাডাম, আমার হাজবেন্ডকে কেন ধরে এনেছেন? আপনি কিছু জানেন না? কি বিষয়ে? আমি কিছুই জানি না। আমি শুধু জানি সে একটা সোনার দোকানের কর্মচারী, প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা করে বের হয়ে যায়। আপনার হাজব্যান্ড জুয়েলারি দোকানের কর্মচারীর আড়ালে ভয়ঙ্কর এক প্রতারক চক্র গড়ে তুলেছে। ভুয়া এনআইডি, জাল দলিলের মাধ্যমে জালিয়াতি করে ব্যাংকে থেকে কোটি কোটি টাকা ঋণের নামে হাতিয়ে নিয়েছে। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। তার 1 বছর আগে থেকে পরিচয় ছিল। সে যে দোকানে চাকরি করতো আমি সেখানে মাঝে মাঝে যেতাম। আমি অবশ্য জানতাম সে ওই দোকানের মালিক। আপনাদের দোকানের মালিক আসে? আসছে তো, ওই যে ভাই ম্যাডাম প্রপোজ করে। জি বলেন। আলমগীর সাহেব আপনাদের মালিক না এই দোকানে? আলমগীর সাহেব এই দোকানের মালিক? ভাই আলমগীর নাকি এই দোকানের মালিক? ওই যে আমাদের মালিক সাহেব চলে আসছে। মালিক সাহেব আসসালামু আলাইকুম। কবে কবে হলেন এই দোকানের মালিক আপনি? কি রে আলমগীর, তোর কাছে আমি আমার এই দোকান কবে বিক্রি করছি? হ্যাঁ, ম্যাডামের কাছে এত বড় চিলেরি করতে পারলি? বস আমি একটু আসতেছি বস। ভালোবাসার নামে এত বড় প্রতারণা! তুমি তো ভয়ঙ্কর লোক আলমগীর। আমার সামনে এসে দাঁড়াতে তোমার লজ্জা করছে না? মিথ্যে কথা কব না বিথি, লজ্জা একটু করতেছে, কিন্তু আমার ভালোবাসার শক্তির কাছে ওই লজ্জা টিকতে পারতেছে না। ভালোবাসা? তুমি এখনো ভালোবাসার কথা বলো? তোমার মালিক ঠিক কথাই বলেছে, তুমি একটা চিটার। মালিক সিটার করলেই তো আমি আর সিটার হয়ে যাচ্ছি না বিথি। তবে হ্যাঁ, তোমার সাথে পরিচয় নিয়ে আমি একটা সিটারি করেছি, ছোট্ট একটু সিটারি, সেটাও তোমাকে আমি ভালোবাসি সেই ভালোবাসার খাতিরে। এখন আমি একজন সোনার দোকানের কর্মচারী, তুমি একজন কাস্টমার। এই সত্যি পরিচয়টা তুমি যদি জানতে তাহলে পরে কি তুমি আমাকে ভালোবাসতে? তাই বলে এত বড় মিথ্যা কথা বলবা? তুমি কি ভেবেছিলে হ্যাঁ, যে তোমার এই চিটারি বাটপারি সবসময় গোপন থাকবে, কখনো কেউ জানবে না? এটা ভাবো নাই যে কখনো যদি আমি জেনে ফেলি তখন কি হবে? সত্যি কথা করছি বিথি, আমার তখন এত ভাবাভাবির মতো মানসিকতা সময় কিছুই ছিল না। বিশেষ করে বিথি, তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছি। খালি দোকানের মালিক না, আমি এই দেশের রাজা। এই মিথ্যে কথা করতেও আমার কোনো সমস্যা হতো না। তোমার এই বাটপারি তখন সবার সামনে চলে আসছে, কি করবে এখন? নতুন করে তো আর করার কিছু নাই। তোমাকে আগের মতোই আমি ভালোবাসবো, তোমাকে নিয়ে আমি সুখের সংসার, সুখের ঘর বাঁধবো।
তোমার ধারণা যে এত কিছু জানার পর আমি তোমাকে ভালোবেসে ঘর বাঁধবো? অবশ্যই বাঁচবে, বাঁচবে না কিছু। কারণ আমার ভালোবাসার তো একটা শক্তি আছে, দাম আছে। আমি তো স্বীকারই করে নিচ্ছি, শুধুমাত্র পরিচয় নেই তোমার সাথে আমি একটু সিটারি করেছি, কিন্তু আমার ভালোবাসার ভিতর তো কোনো ফাঁকি নাই। ভালোবাসা নিয়ে তোমার সাথে আমি সিটারি করি নাই। তবে আমার ভালোবাসা অনেক মূল্যবান, বুঝছো? একটা কথা কই, বিশ্বাস করো, তোমাকে হয়তো ওই সোনার দোকানের মালিকের চাইতেও 1000 গুণ টাকা একটা লোক বিয়ে করতে পারে, তুমি স্বাচ্ছন্দ্যে তাকে বিয়ে করতে পারো, ঘর সংসার করতে পারো, কিন্তু এটুক কথা আমি গ্যারান্টি দিতে তোমাকে কইতে পারি, আমার মতো ভালো তোমাকে এই পৃথিবীতে কেউই বাসবি না। কারণ হচ্ছে আমার ভালোবাসার মূল্য, দাম ওই রকম 1000টা সোনার দোকানের দামের চাইতে 1000 গুণ বেশি। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। আমি আমাকে, আচ্ছা তোমাকে শুয়ে করছি। চলো চলো। ভালোবাসার বিষ টোপ গিলে ফেললেন? না মানে বলছি, প্রতারণা করার অভ্যেস তার অনেক পুরনো। ম্যাডাম, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ভুল হলে খুশি হব। আমরা নিশ্চয়ই চাইবো না কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক। ম্যাডাম, আমি কি তোর সাথে দেখা করতে পারি? শিওর, নিয়ে যান। বিথি, নিশ্চয়ই আপনি আমাদের সহযোগিতা করবেন। এই যে মিস্টার, কথা বলুন। তুমি আমাকে দেখে চমকে উঠলে কেন আলমগীর? পুলিশ কি তোমাকে এখানে অ্যারেস্ট করে নিয়েছে? বিশ্বাস করো বিধি, আমার কোনো দোষ নেই। এখান থেকে আমি ছাড়া পাই, তারপর তোমার কাছে আমি সব কথা খুলে পাবো। আমি কোনো কথা শুনতে চাই না, শুধু একটা কথা ছাড়া, তোমার সব কথা মিথ্যা। ইডা কনে, জুয়েল কনে? যাই না, ফোন বন্ধ। আমি তো ভুলে গেছিলাম, আজকে তোমার ডাক্তারের কাছে রিপোর্ট আনবে যাওয়ার কথা না, গেছিলেন কি? আমার কথায় মাইন্ড করে স্কলারশিপের কাগজটা ছিঁড়ে ফেললাম। ছিঁড়েছি, কিন্তু তোমার উপর মাইন্ড করে না, তোমাকে ভালোবেসে। এই পৃথিবীতে আমার তোমার চেয়ে বড় আর কিছু নেই। হ্যাঁ মা, না আমি এখনো বাসায় যাইনি। কেন মা? তোমার ক্লাস তো অনেক আগেই শেষ হয়েছে। হ্যাঁ, আমি ওই ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম বসে। তুমি টেনশন করো না, আমি ফ্রেন্ডের সাথে চলে আসবো। হ্যাঁ, লাভ ইউ মা। আমার মা অনেক টেনশন করে আমাকে, যত ব্যস্তই থাকুক ঘন্টায় ঘন্টায়। তোমার মা তো বোধহয় পুলিশে, না? আমার বাবাও পুলিশ অফিসার ছিল। বাবা একটা অপারেশনে গিয়ে সন্ত্রাসীদের বোমায় মারা গেছে, তখন অনেক ছোট ছিল। বাবার সবকিছু আপসাত ছিল, এখন আমার মাই। সরি, মনটা খারাপ। বাবার কথা বলতে গেলে
বাদ দাও, আমরা এখানে কেন জানি আসছিলাম? ও হ্যাঁ, তোমার স্কলারশিপের কাগজ ছিঁড়ে সেলিব্রেট। আমেরিকা যেহেতু যাওয়া হলো না, চলো আমরা অন্য কোথাও যাই। অ্যাবাউট আসাম। আসাম? চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে, মিনি চা বাগান হেরিয়া, মিনি রে মিনি রে মিনি রে মিনি রে মিনি রে মিনি রে। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, অনেকের অনেক খাবার পছন্দ। আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা জানেন? আলু ভর্তা। আর তা যদি হয় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা তীর সরিষার তেলে মাখা, তাহলে তো কথাই নেই। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। ভালোবাসার বিষ টোপ গিলে ফেললেন? না মানে বলছি, প্রতারণা করার অভ্যেস তার অনেক পুরনো। ম্যাডাম, বানাইছে পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, কিন্তু পছন্দ হয়ে লাভ কি? দাম তো বেশি। আপনার দাম নিয়ে কোনো টেনশন করবেন না, ব্যবসা তো আমরা সবসময় করি। প্যাকেট করে দিলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে টাকা ছেড়ে প্যাকেট করে দিলাম। এই যে আপনি হাসিটা দিলেন, এই হাসিটা একজনের দূরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি দাম। আমার পক্ষে তো মনে করেন যে পৃথিবী না লাভ টোকেন প্লিজ। আমি তো ভুলে গেছিলাম, আজকে তোমার ডাক্তারের কাছে রিপোর্ট আনবে যাওয়ার কথা না, গেছিলে? মিনি, আয় বাবা, ভাত ঠান্ডা হয়ে গেল। আর আমার মনে হয় টায়ার্ড লাগে না? না রে, প্রত্যেক দিন রাতে অফিস থেকে ফিরে খাওয়াও আর দিয়ে নিজে হাতে কি খেতেও পারিস না নাকি? অফিস থেকে আসার পর কয়বার হলো, বিরক্ত লাগে। সারাদিনের টিউশন করলাম, দিন ছোট হচ্ছে না? খাওয়াবো কিভাবে? আচ্ছা কিন্তু কম দিবা। প্রত্যেক দিন ওই একই কথা বলিস। তোকে দেখলে মানুষ কিভাবে জানিস? আমি তো সৎ মা, হাড্ডি চামড়া সার। আমি তোকে খেতে দেই না। মা জানো, আজকে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে। কি? আমার এক ফ্রেন্ড স্কলারশিপের কাগজ ছিঁড়ে ফেলছে, বলে কি ইউএসএ যাবে না। তাই নাকি? তা তো সে ফ্রেন্ডটা তোর ক্লাসমেট নাকি সিনিয়র? না না, আমার থেকে একটু সিনিয়র হবে। বাবার বড় ব্যবসা আছে, নিজে গাড়ি চালিয়ে ক্যাম্পাসে আসে। না না, আজকাল রিয়েল বন্ধু হওয়া পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। চারিদিকে এত এত প্রতারণার ফাঁদ পাতা, তুই কল্পনাও করতে পারবি না। প্রতিদিন আমি এগুলো হ্যান্ডেল করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগে না, খুব ভয় করে মিনি। হ্যাঁ,
বিশ্বাস করো বিথি, আমার কোনো দোষ নেই। এখান থেকে আমি ছাড়া পাই, তারপর তোমার কাছে আমি সব কথা খুলে বলবো। তাকাবে না, খারাপ থাকো, আমি না বলতে তাকাবে না, ঠিক আছে? তাকাবো? তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিথি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এটা হচ্ছে তোমার জন্মদিনের গিফট। এসব কি? এটা হচ্ছে নতুন ফ্ল্যাটের দলিল, নতুন গাড়ির চাবি আর নতুন ফ্ল্যাটের চাবি। আতিদা, রোজ ফ্লাওয়ার তোমার জন্য। আই লাভ ইউ। নাও ধরো। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, কি ব্যাপার বলো তো? তুমি কি কোনো জাদুর চেরাগ পেয়েছো? মনে করো পাইছি। আর সেই জাদুর দৈত্যর নাম হচ্ছে জুয়েল, আমার ভাগ্নের জুয়েল। তার বদলতে সবকিছু করা হয়েছে। শোনো, এরপর কেক কাটবো। কেক কাটার পর নতুন গাড়ি আমি নিজে ড্রাইভ করে সারা ঢাকা শহর তোমার ঘুরেও, তারপর বাইরে রেস্টুরেন্টে রাতে আমরা ডিনার করবো, তারপর আবার বাসায় ফিরে আসবো। কিন্তু আমি এখনো কিছু বুঝতে পারছি না। তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়াই বিথি। বিথি, আমি আশা করবো আপনি আমাদের সাহায্য করবেন। কিছু কি প্রোগ্রেস হলো শবনম? খুবই ধুরন্ধর স্যার, দেখলেন তো কেমন গো বেচারা ভাব করে বসে আছে। আমার মনে হয় এটা একটা চক্র, এর সাথে জড়িত আছে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তারা। ডেফিনেটলি স্যার। তাছাড়া কিছু ভুয়া কাগজপাতি তৈরি করে কোটি কোটি টাকা ঋণের নামে কেউ লুপাট করতে পারে। রাইট। আচ্ছা, আপনি এক কাজ করুন, এই কাজের সাথে ব্যাংকে যারা যুক্ত আছে আপনি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আর টাকার কি হদিশ মিলেছে? টাকা কি দেশে আছে নাকি বিদেশে পাচার হয়ে গেছে? স্যার, তেমন কোনো ক্লু পাওয়া যায়নি, তবে অনেকগুলো ভুয়া এনআইডি কার্ড পাওয়া গেছে যেগুলো আলমগীরেরই ভিন্ন ভিন্ন নামে তৈরি করা। আচ্ছা, আপনার স্ত্রীর কাছ থেকে কোনো ইনফরমেশন? না স্যার, আমার মনে হয় আলমগীর হোসেন তার স্ত্রীকে অন্ধকারে রেখেই তার এই সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যারি অন। স্যার, তুমি এখন আমার কাছে মিথ্যা বলছো আলমগীর। তুমি বিশ্বাস করো বিথি, আমার কোনো দোষ নেই। মিথ্যাবাদী, বাটপার। আমার আসলে সেদিনই বোঝা উচিত ছিল, যেদিন তুমি আমার জন্মদিনে ফ্ল্যাট গিফট করলে, ফ্ল্যাটের চাবি দলিল আমার হাতে এসে বুঝাই দিল। আমিও কত বোকা দেখো। আমার তো তখনই বোঝা উচিত ছিল সামান্য একটা দোকানের কর্মচারী কিভাবে একটা ফ্ল্যাট গিফট করে। তোমার কইলাম তো, সব দোষ ওই জুয়েলের। চুপ করো। জুয়েলের বয়স বেশি নাকি তোমার? এত কিছু কি দরকার ছিল আলমগীর? আমি তো জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে বলেছিলে তোমার ভালোবাসার মূল্য ওই সোনার দোকানের থেকে অনেক বেশি। আমি সেটাই মেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। শোনো, জুয়েলিনা আমাকে এই রাস্তায় নিয়ে আসছে, আমি নির্দোষ। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না, রাতারাতি বড় লোক হওয়ার লোভ আমার পায়ে বইছিল। এখন সেটার মূল্য দাও। আমি কিভাবে মুখ দেখাবো মানুষের সামনে? তুমি জানো সেদিন আমি কত স্বপ্ন নিয়ে মেডিকেলে গিয়েছিলাম রিপোর্ট আনার জন্য, তোমাকে সারপ্রাইজ দিব বলে।
তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সব দোষ স্বীকার করে নিয়ে যে শাস্তি দেয় সেটা মাথা পেতে নিব। তোমার স্বপ্ন আমি শেষ করে দেবো না। আমার তুমি শেষবারের মধ্যে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আচ্ছা মিনি, কালকে রাতে যে তুমি এত দেরি করে ফিরলা, তোমার মা তোমাকে বকা দেয় নাকি? বকা দিবে কেন? তোমার কি ধারণা পুলিশের সাথে বকা দেয়? না না, তোমার মাকে দেখে একটু কড়া মনে হতো তাই। হ্যাঁ কড়া, শুধু কড়া না, অনেস্ট অফিসার। আমি তো আমার মাকে বলছি, আমি আমার ফ্রেন্ডের সাথে বলছি, আমি কোনো কিছু গোপন করি। আচ্ছা শুনি, তুমি কি আন্টিকে বলেছিল? হ্যাঁ, কেন ভয় পাইতেছো? না, হয়তো একটু পাচ্ছি। তোমার আম্মু যদি জানতে পারে আমি তোর সাথে প্রেম করছি, তোর কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আর যদি ক্রস ফায়ারে দিয়ে দেয়। আমার মাকে একদম ফালতু কথা বলবা। আমার বাবাও কোনোদিন এরকম অনৈতিক কাজ করে না। আমার মাও, আমার বাবাকে এখনো ডিপার্টমেন্টের সবাই শ্রদ্ধা করে। তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ, আমি জোক করে বলছি, আই এম সরি। আমি কিন্তু তোমার স্কলারশিপের কাগজ ছিঁড়ে ফেলার কথা মাকে বলছি, তেমন কিছু বলেনি, শুধু এটুকুই বলছি যে আজকাল রিয়েল ফ্রেন্ড পাওয়া এবং হওয়া দুইটাই খুব কঠিন রে মা। তা তো একটু কঠিন। বলেন, যা বলবেন একদম সত্য কথা বলবেন, একটি কথা বাড়িয়ে বলার চেষ্টা করবেন না, তথ্য গোপন করবেন না, ঠিক আছে? বলেন। জীবনে প্রথম আমার ভিতর লোভের বীজ বপন করেছিল আমার নিজের ভাগ্নে জুয়েল। জুয়েল লেখাপড়া খুব বেশি করে নাই, সে খুব স্মার্ট ছিল, দেখবি নায়কের মতো। তার নাম যেরকম জুয়েল, সে কামও সেরকম জুয়েল ছিল। একবার হয়েছে কি, আমাদের গ্রামে বিদেশি একটা কোম্পানি একটা ব্রিজ বানানোর জন্য আসছিল। বিদেশি একটা ইঞ্জিনিয়ারের আন্ডারে আমাদের ভাগ্নে জুয়েল কাম করেছিল, এবং ইঞ্জিনিয়ারের সাথে থাকতে থাকতে জুয়েল অনর্গল ইংরেজিতে কথা বলতে পারত। জুয়েল কম্পিউটারে খুব ভালো ছিল, এবং সে যে কোনো কাগজ, মানে এমনকি টাকাও হুবহু নকল বানাতে পারত। এই হচ্ছে হিস্টোরি। ব্যাংক লোনগুলো কিভাবে নিয়েছিলেন? ওই যে ম্যাডাম কইলাম যে সবকিছু রেডি করতো আমার ভাগ্নে জুয়েল। রেডি করার পর আমাকে সে কোনো একটা কোম্পানির এমডি বা চেয়ারম্যান বানায় সাজায় নিয়ে যেত। সে যাইতো না, আমাকে পাঠাইতো। আর ওই মনে করেন যে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা, তারা আমাদের এই 2 নম্বর কামে হেল্প করতো। তখন আমি মনে করেন যে কোট মোট পরে এমডি চেয়ারম্যান সাজিয়ে ব্যাংকে চলে যেতাম, তারপর বিষয়টা তাদের সাথে ডিল করতাম। ঠিক আছে, আমি ব্যাংক থেকে বের হয়ে মিনিস্ট্রিতে ঢুকবো, তুমি সচিবের সঙ্গে কথা বলো। ওকে? হ্যাঁ, আচ্ছা। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি করবেন। হ্যাঁ স্যার, আপনার জন্য বসে আছি, বেশি কিছু করতে হবে না, শুধু স্যার কয়েকটা সিগনেচার দিয়ে দিলেই হবে। আচ্ছা, এটা কমপ্লিট করে আমার একটু মিনিস্ট্রিতে যেতে হবে। হ্যাঁ স্যার, এই যে স্যার, স্যার আপনার পূর্বাঞ্চলে যে 1 একর ল্যান্ডটা আছে তার বিপরীতে স্যার আমরা সেই স্যাংশন করে দিয়েছিলাম। স্যার না তা কাজ করে। হ্যাঁ, আর কিছু? ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে স্যার আমি নিজে আপনাকে কল করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্যার যদি কফি খেতে না আজকে না। হ্যাঁ, স্যার, ওকে। আর পূর্বাচলের 1 একর জমি?
জি ম্যাডাম, ওই যে রিজাউল, যে নামে আপনারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে আইছেন, ওই তার নামে মানে রিজাউলের নামে ভুয়া এনআইডি বানায় সিস্টেম করে আমার ভাগ্নে জুয়েল ব্যাংকের সাথে একটা ঘটনা ঘটাইছে, সেখান থেকে আমরা মেলা টাকা তুলেছি। এরকম ভাবে নানান ধরনের মানে ভুয়া এনআইডি বানা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময় আমরা মেলা টাকা তুলেছি। টাকাগুলো কি করেছে? টাকা আমার কাছে নাই, টাকা সব আমার ভাগ্নে জুয়েলের কাছে। ও সম্ভবত আমার যতটুকু মনে হয় যে নিজের কিছু ভুয়া এনআইডি বানায় বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেসব জায়গায় টাকা রাখছে। এমনও হতে পারে যে হয়তো বা সে বিদেশেও টাকা পাচার করেছে, কারণ আমি যতদূর জানি সে প্রায়ই মানে মাসের ভিতর 2-3 বার করে কিন্তু বিদেশ যাতায়াত করে। থাইল্যান্ডে যায়, তারপর সিঙ্গাপুরে যায়, তারপর মালয়েশিয়া যায়। ম্যাডাম, তার নামে এত কিছু ভুয়া বেরোচ্ছে, তাকে জিজ্ঞেস করেন তো বউ আর কয়টা আছে তার? ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমার প্রেম ভালোবাসা স্ত্রী একটাই। আমি 2 নম্বরই কাম করে বেশি আলাদা কথা ছিল, আমি স্বীকার করতেছি। আর আপনার কাছে আমি একটা অনুরোধ করি, আমি এই অবৈধ রাস্তায় 4টে ফ্ল্যাট, তারপর গাড়ি, জমি জমা, ব্যাংকের বেশ কিছু টাকা, যা কিছু আমি আত্মসাৎ করেছি, এগুলো সব বেচা বিক্রি করে আমি ব্যাংকে টাকা ফেরত দেবো। আর আমার দুইজনের ভিতর যে অমূল্য একটা সম্পদের সংবাদ আইছে, এরপর থেকে আমি আমার জীবনে কালিমা রাখতে চাই। দেখেন, এই কথাগুলো আমাকে বলে কোনো লাভ নেই। এই বিষয়ে আসলে কোনো কিছু করার এখতিয়ারও আমার নেই। যা কিছু করবার আদালত করবে। আমার শুধু দায়িত্ব আপনাকে আদালতে পাঠানো এবং রিপোর্টটা দেওয়া। আপনার ভাগ্নে জুয়েল? জি ম্যাডাম, বুঝছিলাম না, একদম নায়কের মতো চেহারা, দেখেছেন কিরকম ফিটেস। আলমগীর সাহেবকে আদালতে পাঠানোর ব্যবস্থা করেন, আর ব্যাংকের ম্যানেজারকে ডাকেন, আমি কথা বলবো। স্যার, আমরা রাইট ট্র্যাকে আছি, আর 800 মিটার কাছাকাছি। এই সময় তোমার শরীরের ওপর কোনো অত্যাচার করা যাবে না, কিন্তু কথাটা মনে রেখো। তোমার কাছ থেকে আমি এখন উপদেশ চাই না, তোমার আমি জীবনে বিশ্বাস করতে পারবো না। এতদিন একসাথে থেকেও তোমার জায়গা দেখে আমি কোনো টের পেলাম না। আমি এখন বুঝতে পারি সব দোষ আসলে জুয়েলের না, আমার আগেই বোঝা উচিত ছিল। লোভে পাপ, পাপের মৃত্যু। Okay. Hold.
তোমার কাছে যে আমি ক্ষমা চাবো, সে ক্ষমা চাওয়ার মুখটা আমার নাই। কিন্তু আবার এটাও জানি, আমি ক্ষমা চাইলে তুমি আমার ক্ষমা করে দিবে, কারণ তুমি আমার ভালোবাসো। আর যদি ভালো নাই বাসতে, তাহলে করে আমার মতো একটা কর্মচারীর সাথে তুমি বিয়ে করতে, আমার ঘরে আসতে। আমি তোমার মেলা ভালোবাসি, মেলা ভালোবাসি। জুয়েল, Jewel, you are under arrest. Don't move.